নেইবার যদি থাকে যারা ক্রমাগতভাবে হিংসা বিদ্বেষ ছড়াবে আরেক প্রতিবেশীর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, এবং যারা টেরোরিজম উৎপাদন করবে, সন্ত্রাসবাদ ছড়াবে, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করবে, তাহলে তারা আসলে গুড নেইবারলি বিহেভিয়ার আশা করতে পারে না, ভালো প্রতিবেশীর আচরণ আশা করতে পারে না। কারণ ভারতের কর্তব্য ভারতের জনগণকে রক্ষা করা। তার মানে এস জয়শঙ্করের বার্তা সুস্পষ্ট। বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের 4 ঘন্টার সফরে বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টি নিয়ে এখনো বাংলাদেশ এবং ভারতের সংবাদ মাধ্যমগুলোতে আলাপ চলছে। বিশেষ করে ভারতের সংবাদ মাধ্যমে ব্যাপক আলাপ হচ্ছে যে এই সফর, মানে 4 ঘন্টার সফর, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনোভাবেই সাক্ষাৎ না করা, এগুলো কি ইঙ্গিত বহন করে? তারেক রহমানের সঙ্গে এস জয়শঙ্করের সাক্ষাৎটি, বৈঠকটি ঠিক কতক্ষণের হয়েছে সে বিষয়ে বিএনপির মিডিয়া সেলের পোস্ট বা এস জয়শঙ্করের এক্স হ্যান্ডেলের পোস্ট কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো পোস্টে সময়টা না জানা গেলেও এখন নানা সূত্র থেকে এমন কথা বলা হচ্ছে যে বৈঠকটি প্রায় 40 মিনিট লম্বা হয়েছিল। তো 40 মিনিটের এই বৈঠকে কি বার্তা নিয়ে এসেছিলেন এস জয়শঙ্কর? ভারত যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটিকে, একটা মৃত্যুর এই শোকাবহ ঘটনাটিকে, ভারত বাংলাদেশ সম্পর্ক যে একটা চরম উত্তেজনাকর মুহূর্তে পৌঁছেছিল, মানে দুদেশেই হাইকমিশন অভিমুখে আন্দোলন চলছিল, বিক্ষোভকারীরা সমবেত হচ্ছিলেন। ভারতে তো রীতিমতো দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন সহ বিভিন্ন শহরে বাংলাদেশের কনসুলার অফিসগুলোর সামনে হিন্দুত্ববাদীরা এমন মানে বিক্ষোভ আর হামলা করছিলেন যে বাংলাদেশের রীতিমতো কনসুলার সার্ভিস অর্থাৎ ভিসা সার্ভিস বন্ধ করে দিতে হয়েছিল। ভারত সরকারও যে খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটিকে এই ডিএসকেলেশনের সুযোগ হিসেবে নিয়েছে, সেটা কিন্তু কূটনৈতিক পর্যবেক্ষকদের বুঝতে একেবারে অসুবিধা হচ্ছে না। কারণ একদিকে ভারত সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে খালেদা জিয়ার জন্যে প্রধানমন্ত্রী মোদির যে শোক বার্তা, সেটা তার পুত্র বিএনপি নেতা তারেক রহমানের হাতে পৌঁছে দিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ঢাকা পাঠালেও, অন্যদিকে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে ওই বাংলাদেশ হাইকমিশনে শোক বই স্বাক্ষর করতে গেলেন, যার সামনে মানে হিন্দুত্ববাদীদের লাগাতার বিক্ষোভ আর আন্দোলন চলছিল এর কয়েকদিন আগ পর্যন্ত। কাজেই ভারত সরকারও যে বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক চাইছে, সম্পর্কটা একেবারে যে মানে মুখ দেখা দেখে বন্ধের পর্যায়ে চলে গেছে, সেই সম্পর্কটাকে আবার মানে দুই প্রতিবেশীর সম্পর্ককে আবার একটা উষ্ণ সম্পর্কে, একটা কার্যকরী সম্পর্কে পরিণত করতে চাইছে। এই ইঙ্গিতটা বুঝতে কোনো কূটনৈতিক পর্যবেক্ষকের কিংবা রাজনৈতিক পর্যবেক্ষকের একেবারে অসুবিধা হয় নাই। আরেকটা যে ইঙ্গিত বুঝতে এস জয়শঙ্কর যেভাবে তার সফরটা সাজালেন কিংবা এক্স হ্যান্ডেলে যে বার্তা দিলেন, তা থেকে বুঝতে অসুবিধা হয় নাই, সেটা হচ্ছে ভারত সরকার, মোদি সরকার সেই সম্পর্ক উন্নয়ন, সেই কার্যকরী সম্পর্ক স্থাপন একেবারেই ইউনূস সরকারের সঙ্গে করতে আগ্রহী নয়। এই সরকারের সঙ্গে যে সম্পর্ক করা যায় নাই, এই সরকারের সঙ্গে সম্পর্কটা যে ভেস্তে গেছে, এবং এই নির্বাচনের আগে এই সম্পর্ককে আর কার্যকরী করার চেষ্টা করে কিংবা কোনো রকম আলোচনার চ্যানেল খুলে যে কোনো লাভ নাই, সেটা কিন্তু এই সফরের মাধ্যমে স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। কারণ দেখেন, উনি যখন এক্স হ্যান্ডেলে এই সফর সম্পর্কে মানে কেন এসেছেন ঢাকায় সে সম্পর্কে লিখলেন, সেখানেও তিনি লিখলেন তিনি এসেছিলেন তারেক রহমানের হাতে শোক, ভারতের জনগণের, ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা পৌঁছে দিতে, এবং তিনি সেখানে আশা প্রকাশ করেন যে ভারত মনে করে খালেদা জিয়া যে আদর্শ, যে নীতির ওপর ভর করে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছেন, সেটাকে মাথায় রেখে সেটাকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে ধরে, সেটাকেই আদর্শ বিবেচনা করে আগামীতে
মুহূর্তেও বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক উন্নয়নের পথ খুলে যাবে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গেলেন যে বাংলাদেশের হাইকমিশনে শোক বইয়ে স্বাক্ষর করতে, সেখানেও তিনি সেই একই কথা লিখে এলেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে অবদান তা চিরস্মরণীয় হয়ে থাকবে। এবং তিনি বললেন তারা আশা করেন একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পর, গণতান্ত্রিক উত্তরণের পর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সে সরকার খালেদা জিয়ার সেই আদর্শ মাথায় রেখে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কাজ করবে। যদি প্রধানমন্ত্রী মোদির শোকবার্তাটা পড়েন, প্রধানমন্ত্রী মোদির শোকবার্তাতেও তিনি সেই একই কথা লিখেছেন। তিনি বলেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার যে অবদান, সেটা তারা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং মনে করেন সেটাই একটা মাপকাঠি হতে পারে যার ভিত্তিতে তারেক রহমান সাহিবকে উদ্দেশ্য করে তার যে চিঠি লেখা, যেখানে তিনি প্রিয় তারিক রহমান সাহিব বলে উল্লেখ করেছেন এবং একটা ব্যক্তিগত চিঠি লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী পুত্রকে, সেখানে তিনি কিন্তু সুস্পষ্টভাবে এই আশা প্রকাশ করেছেন যে তারা আশা করেন খালেদা জিয়ার সেই আদর্শের উপর ভর করেই বিএনপির আগামী নেতৃত্ব এগিয়ে যাবে। তার মানে পরিষ্কার ভারতের বার্তা, ভারত একটা গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে যে সরকার গঠিত হবে ভারত প্রত্যাশা করছে, ভারত চাইছে, সেটা বিএনপি, এবং সেটা একরকমের হয়তো ভারত যৌক্তিক বলে মনে করছে, কারণ আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে বিএনপি সবচেয়ে বড় দল যেহেতু, কাজেই বিএনপিকে যৌক্তিকভাবে আগামী নির্বাচনের বিজয়ী দল ধরে নিয়ে ভারত এই প্রত্যাশা করছে যে তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার আমলে যেমন ভারত বাংলাদেশের একটা কার্যকরী সম্পর্ক ছিল, এবং ভারতের পত্রপত্রিকাগুলো পরিষ্কার লিখছেন যে শেখ হাসিনা আর খালেদা জিয়ার রাজনীতির প্রধান পার্থক্যটাই হচ্ছে একজনকে ভারতের মিত্র, আরেকজনকে ভারত বিরোধী রাজনীতিক হিসেবে বাংলাদেশে চিহ্নিত করা হয়। কাজেই এই ভারত বিরোধী রাজনীতিক হিসেবে উপমহাদেশে ভারত বাংলাদেশে পরিচিত যেই খালেদা জিয়া, যেই সাবেক প্রধানমন্ত্রী, তার সময়ও তো ভারত বাংলাদেশের একটা কার্যকরী সম্পর্ক ছিল, ভারত সেটাই চাইছে। এস জয়শঙ্কর এই সফরের দুদিন বাদে যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে, ভারতের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাসে ছাত্রদের সঙ্গে মত বিনিময়ে গেলেন, তখন সেখানে এক শিক্ষার্থী তাকে প্রশ্ন করলো যে এই যে মাত্র আপনি বাংলাদেশে ঘুরে এলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটার এখন যে অবস্থা, কি বার্তা নিয়ে ওখানে আপনি গিয়েছিলেন? মানে কৌতূহলটা ভীষণভাবে দানা বেঁধে উঠেছে, কারণ সম্পর্কটা যখন মুখ দেখাদেখি বন্ধের, তখন সাবেক এক প্রধানমন্ত্রীর জন্য শোক জানাতে যে ভারত উদ্যোগী হয়ে উঠল, ভারতের যে সুনির্দিষ্ট বার্তা আছে সেটা বুঝতে কিন্তু ভারত বাংলাদেশে কারো অসুবিধা হচ্ছে না। সেই শিক্ষার্থীর প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর পরিষ্কারভাবে বললেন যে কূটনীতিটা আসলে নির্ভর করে কমন সেন্স, মানে সাধারণ বিচার বুদ্ধি, আর পলিশড বিহেভিয়ার, ভালো ব্যবহারের যে মান, সেটার ওপরে। এবং তিনি বললেন যে যে কোনো প্রতিবেশীর সঙ্গেই, ব্যক্তিগত পর্যায়েও প্রতিবেশীদের সঙ্গে যেমন তাদের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, একসঙ্গে থাকা, সেটা যেমন একটা ভালো প্রতিবেশীর পরিচায়ক, তেমনি খারাপ প্রতিবেশী থাকলে আসলে কিছু করার থাকে না। যেমন তিনি বললেন আমাদের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে নাকি এস জয়শঙ্কর বলছেন, স্পষ্টত বললেন, যেমন আমাদের গুড নেইবার যেমন আছে, খারাপ নেইবারসও আছে। উনি সেখানে কিন্তু আমি সুস্পষ্টভাবে লক্ষ্য করলাম তিনি সেখানে আমাদের খারাপ প্রতিবেশীরাও আছে বললেন, এবং তারপর বললেন যেমন ধরুন যদি ভারতের যদি আমরা পশ্চিমের দিকে তাকাই, যদি ভারতবাসী পশ্চিমের দিকে তাকায়, তাহলে সেই খারাপ নেইবারের উদাহরণ দেখতে পাবে। উনি সুস্পষ্টভাবেই পাকিস্তানের কথা উল্লেখ করলেন, এবং উল্লেখ করে তিনি বললেন যে এরকম খারাপ নেইবার যদি থাকে যারা ক্রমাগতভাবে হিংসা বিদ্বেষ ছড়াবে আরেক প্রতিবেশীর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, এবং যারা টেরোরিজম উৎপাদন করবে, সন্ত্রাসবাদ ছড়াবে, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করবে, তাহলে তারা আসলে গুড নেইবারলি বিহেভিয়ার আশা করতে পারে না, ভালো প্রতিবেশীর আচরণ আশা করতে পারে না। কারণ
ভারতের কর্তব্য ভারতের জনগণকে রক্ষা করা। তার মানে এস জয়শঙ্করের বার্তা সুস্পষ্ট, ভারত ভালো প্রতিবেশী চায়, ভারত ভালো প্রতিবেশীর সম্পর্ক বজায় রাখতে চায় কমন সেন্স এবং ভালো আচরণের ভিত্তিতে। কিন্তু খারাপ আচরণ যদি প্রতিবেশী করে, তারা যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের চাষ ঘটায়, হিংসা বিদ্বেষের চাষ ঘটায়, তাহলে ভারত তার জনগণকে রক্ষা করবে। এবং সেখানেই শেষ করলেন না এস জয়শঙ্কর, তিনি বললেন যে খারাপ আচরণ করা হবে, সন্ত্রাসবাদ করা হবে ভারতের বিরুদ্ধে, আর ভারতের কাছ থেকে পানি চাওয়া হবে। ইন্ডাস ওয়াটার ট্রিটি, সিন্ধু নদের যে পানি বন্টন চুক্তি বন্ধ করেছে ভারত পেহেলগাম হামলার পরে এপ্রিল থেকে, সেটার কথা উল্লেখ করে সেটা চলবে না, সন্ত্রাসবাদের বিনিময়ে পানি পাওয়া যাবে না। তার মানে ভারত নানা রকম অস্ত্র যে, মানে নানা রকম কৌশল প্রয়োগ করে খারাপ নেইবারদেরকে যে সে শিক্ষা দেবে মোদী সরকার, ভারত সরকার, সেটা কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বললেন। বাংলাদেশের গঙ্গা যে পানি বন্টন চুক্তি, সেই পানি বন্টন চুক্তির মেয়াদ কিন্তু এবছর শেষ হচ্ছে। এই আলোচনাটা কিন্তু থেমে থাকেনি। গঙ্গা পানি বন্টন চুক্তির আলোচনা এই বছরেও 2 তারিখ থেকে আবারও 2 দেশের কর্মকর্তারা পানি মাপা শুরু করেছেন পরবর্তী পদক্ষেপের জন্য। সেটাও টাইমস অফ ইন্ডিয়া খবর করেছে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে ভারত সরকার এখনো বাংলাদেশের ক্ষেত্রে পানি বন্টন চুক্তি বন্ধ করে দেওয়ার মতো বা এ নিয়ে আলাপ বন্ধ করে দেওয়ার মতো কোনো ভূমিকায় যেতে চাইছে না। কিন্তু পরিস্থিতিটা এমন যে বাংলাদেশে ভারতের যে কর্মকর্তারা এসেছেন বাংলাদেশ অংশের পানি মাপতে, আবার বাংলাদেশ অংশের কর্মকর্তারা ভারতে গেছেন ভারত অংশের পানি মাপতে, বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডকে কিন্তু বলতে হয়েছে যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে বাংলাদেশে এই ভারতীয় কর্মকর্তাদের জন্য বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে। দুদেশের সম্পর্কটা তেমনই বৈরী হয়ে উঠেছে এবং ভারত সরকার নানা ইঙ্গিতে সেই বৈরী পরিস্থিতিতে তারা একদিকে যেমন ইউনূস সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনায় যাবে না সেটা নিশ্চিত এবং স্পষ্ট করতে চাইছে, যে কারণে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কিংবা আইন উপদেষ্টা আসিফ নজরুলও যে এসে দেখা করে গেছেন জয়শঙ্করের সঙ্গে, জয়শঙ্কর কিন্তু তার এক্স হ্যান্ডেলে কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেটাকে তাদের কোনো আনুষ্ঠানিক বৈঠক হিসেবে উল্লেখ করে কোনো বিবৃতি দেয় নাই। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও তার একটা সৌজন্য সাক্ষাৎ, সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ হয়েছে, কিন্তু সেটারও তারা কোনো উল্লেখ করে নাই। ভারত পুরো সফরটিকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সফর হিসাবে দেখাতে চেয়েছে। ভারত পুরো সফরটিকে এই বার্তা, ওই 40 মিনিটের বৈঠকে তারেক রহমানের সঙ্গে তার আর কি কি আলাপ হয়েছে তা পরিষ্কার না হলেও, এই যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পর বাংলাদেশে যে নতুন সরকার আসবে, সে নতুন সরকারের সঙ্গে বাংলাদেশ আর ভারতের মধ্যকার ওই গুড নেইবারলিনেস, ভালো প্রতিবেশী সুলভ সম্পর্কটা আবারও চালু হবে, সেই আশাবাদের কথা কিন্তু এস জয়শঙ্কর শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ে আইআইটি মাদ্রাসেও উল্লেখ করেছেন যে তার ওই সফরের সবচেয়ে বড় বার্তা এবং আশাবাদ ছিল সেটা। কাজেই ভারত এই ইঙ্গিতগুলো দিতে চাইছে। ভারতের ইঙ্গিত সম্ভবত এতেও স্পষ্ট হয়েছে যে বৈরী সম্পর্কটা নিয়েও যে কোনো রকম রাগঢাক রাখতে চাইছে না, সেটা বোঝাতেই সম্ভবত আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ পড়তে হলো কলকাতা নাইট রাইডার্স দল থেকে। সরাসরি ঊর্ধ্বতন মহলের চাপে, শীর্ষ কর্মকর্তাদের চাপে, ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই এর নির্দেশনায় এই কাজটি করতে হয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে। কাজেই নিশ্চিতভাবে এটাও ভারত সরকারেরই সিদ্ধান্ত ছিল যে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ক্রিকেটার তিনি ভারতের এই জনপ্রিয়তম লিগটিতে খেলতে পারবেন না। কাজেই সম্পর্ক উন্নয়ন ভারত চাইছে, সেটা চাইছে আগামী নির্বাচনের পর নির্বাচিত সরকারের সঙ্গে। আর ভারত সম্ভবত প্রত্যাশা করছে সেই সরকারের প্রধান হবেন তারেক রহমান।